এটা খুবই খারাপ ছিল, কষ্ট লাগছিল শুনে যে আসলে কুকুরে কামড়ালো। এবং এটা মানে একটা ভয়েরও ব্যাপার কাজ করে যে, তবে ওইভাবে কুকুরের সঙ্গে আর কখনো মেশার প্রয়োজন নাই, কারণ রাস্তার কুকুর তো, এটা তো আর নিজের পোষা কুকুর না। হুম। কারণ আর কুকুর বিড়াল এটা মানে বাড়ির ভিতরে বা না পুষে পারলে ভালো, কারণ দেখবেন একটা বিড়াল, যদি অনেকে বিড়াল পোষে পেট অ্যানিমাল হিসাবে, গৃহপালিত পশু হিসাবে কুকুর পালন করে, কিন্তু এগুলাতে হয় কি, বিড়াল কুকুরের গায়ে মাঝে মাঝে বিভিন্ন রকমের প্রাকৃতিক ভাবে বিভিন্ন রোগ হয়, যেমন ওই বিড়ালের গায়ে ছোট ছোট পোকা জাতীয় একটা রোগ হয়, কিন্তু ওই বিড়াল যদি বাসায় কেউ পালন করে, ওই পোকাগুলো আস্তে আস্তে কিন্তু ওই ফ্যামিলির যে মেম্বার, পরিবারের সদস্য, তাদের ভিতরে এটা ট্রান্সমিটেড হতে পারে, সংক্রমিত হতে পারে। এই জন্য পোষা প্রাণীর ভিতরে একমাত্র আমাদের উপকারী যেগুলা, গরু বা ছাগল বা, এটা অনেকে পোষে পালন করে, এটা আলাদা ব্যাপার, কিন্তু কুকুর বিড়াল এটা আমি মনে করি না পালন করা শ্রেয়। কারণ কি, মনে করেন আপনার কুকুরে আপনাকে কামড়ালো, এবার আপনার যে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না তার তো কোনো গ্যারান্টি নেই, সমস্যা তো হতেও পারে, তাই না? এই জন্য কুকুর বিড়াল এগুলো পালন করলে খুবই, মানে আমি মনে করি আমার ব্যক্তিগত ক্ষুদ্র দৃষ্টিকোণে। আচ্ছা, যাই হোক, সাবধানে থাকবেন, এখন সাবধানে থাকাটাই সব থেকে বেটার। আর চিন্তা করবেন না, যেহেতু ইনজেকশন নিচ্ছেন তো এটা পরবর্তীতে আর কোনো সমস্যা আশা করি হবে না। দেখেন, আমরা এখানে একটু টেন্সটা মোটামুটি আমরা শিখেছি, এখন আমরা একটু প্র্যাকটিক্যাল জায়গায় চলে যাব। তাহলে কি হবে, আমরা কতটুকু শিখতে পারলাম সেটা আমরা এখন বুঝতে পারবো। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, দেখেন এটা হচ্ছে সেন্টেন্স ট্রান্সলেশন ডে অন। সূর্য পূর্ব দিকে উদিত হয়, পাখিরা আকাশে ওড়ে, গোলাপের গন্ধ মিষ্টি, তোমরা ভাগ্যবান, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। ঘোড়ার কি শিং আছে, তুমি কি আমাকে চেনো? দেখেন এই বাক্যগুলো এখন আমরা একটু ট্রাই করব। আমরা এখান থেকে একটু করি। উম এই জায়গাটা থেকে শুরু করি, মা একটি গল্প বলছে। এই বাক্যটা কোন টেন্সের ভিতরে পড়ে, কোন টেন্সের আওতায়, আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, এটা মা একটি গল্প, না এটা, দেখেন বলছে, আমি বলেছিলাম যে টেন্স খুঁজে বের করতে গেলে সর্বদা আপনাকে বাংলা যে ক্রিয়া, বাংলায় যে ভার্ব থাকে, এই বাক্যে বাংলা ক্রিয়া কোনটুক, বলছে। থ্যাংক ইউ, এটা চলমান। আমি এটুকু শুনতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে যে এটা চলমান, এই জন্য চলমান হলে তো কন্টিনিউয়াস হয়, কারণ কন্টিনিউয়াস মানেই হচ্ছে চলমান। হুম, উম, হ্যাঁ, আপনি প্রথমবার ইনডেফিনিট বলছিলেন। আচ্ছা, তাহলে এটা হবে হচ্ছে মা একটি গল্প বলছে, মাদার ইজ টেলিং এ স্টোরি। কিভাবে বললাম? প্রথমত বলেছেন যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এইবার আমরা চলে যাব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা আমি দেখিয়েছিলাম যখন টেন্স পড়িয়েছিলাম ওখানে, যেমন সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর বসাতে হয় যে কোনো একটি সাবজেক্ট অনুসারে। তো মাদারের পরে ইজ বসবে, মাদারের পরে কি বসবে, মাদার ইজ। মাদার ইজ, এরপর টেল মানে হচ্ছে বলা, এর সঙ্গে আইএনজি হবে, মাদার ইজ টেলিং, তারপর হচ্ছে এ স্টোরি। মাদার ইজ টেলিং এ স্টোরি, মা একটি গল্প বলছে, একটি ইংরেজি হচ্ছে এ, একটা আর্টিকেল দিতে হয়, মাদার ইজ, মাদার ইজ টেলিং এ স্টোরি। আচ্ছা, যদি বলা হয় মা ভাত রান্না করছে, মাদার ইজ কুকিং রাইস। যদি বলা হয় মা একটা ড্রেস তৈরি করছে, মাদার ইজ মেকিং এ ড্রেস। যদি বলা হয় আহ, মা একটি বাড়ি তৈরি করছে, মাদার ইজ মেকিং এ হাউস। দেখছেন একই নিয়মে, এখানে আমি যদি মা এই শব্দটা চেঞ্জ করে দেই, যদি বলা হয় রনি একটা গল্প বলছে, রনি ইজ টেলিং এ স্টোরি। যদি বলা হয় রনি ফুটবল খেলছে, তখন কি হবে? ফুটবল, রনি ইজ প্লেইং ফুটবল, রনি ফুটবল খেলছে। যদি বলা হয় আমরা মাছ ধরছি, হ্যাঁ, তাহলে উই আর ফিশ। থ্যাংক ইউ, ক্যাচের সঙ্গে আইএনজি দিতে হবে, হ্যাঁ। এই জন্য বলেছিলাম যে আমাদের যে ভার্ব ফর্ম, কনজুগেশন অফ ভার্ব, এই ভার্ব ফর্ম গুলো আমরা আজকেও একটু দেখব। এই ভার্ব ফর্ম গুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, হ্যাঁ। ক্যাচ মানে হচ্ছে ধরা, তাহলে যেহেতু বলছি আমরা মাছ ধরছি, উই আর ক্যাচিং, হ্যাঁ, কি হবে, উই আর ক্যাচিং ফিশ, আমরা মাছ ধরছি। আমরা সেখানে যাচ্ছি, উই আর গোয়িং দেয়ার। আমরা টিভি দেখছি, উই আর ওয়াচিং টিভি। এখানে যতগুলা ভার্ব আছে না, এই যে ভার্ব দেখিয়েছিলাম, এই ভার্ব যত ভার্ব তত বাক্য তৈরি করা যায়। যেমন এখানে দেখেন, এটা যদি বলা হয় ডিগ, ডিগ মানে হচ্ছে খনন করা, একটা রয়েছে ডিআইজি, ডিগ, ডাগ, ডাগ। হ্যাঁ, ডিগ মানে হচ্ছে খনন করা, পুকুর খনন করা, নদী খনন করা, কোনো কিছু মাটি খোঁড়াকে বলা হয় ডিগ। তো বলা হয় যদি
তারা একটা পুকুর খনন করছে। দে আর ডিগিং আ পন্ড, ডিগ এর পরে আইএনজি হবে, DIGING। হুম। যদি বলা হয় যেমন শাইন, শাইন মানে হচ্ছে কিরণ দেওয়া, অর্থাৎ সূর্য যে কিরণ দেয় এটাকে বলা হয় শাইন। তো এখানে বলা হচ্ছে দ্য সান ইজ শাইনিং, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি শতভাগ আমি ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান বর্তমান কাল। কি হবে? চলমান বর্তমান কাল। অর্থাৎ যে কাজটি বর্তমানে হচ্ছে, যেমন আমি আপনাকে এখন পড়াচ্ছি, তাহলে আই অ্যাম টিচিং ইউ। আমি আপনাকে পড়াচ্ছি। যদি আপনি বলছেন যে আমি এখন শিখছি, তাহলে আই অ্যাম লার্নিং নাও। লার্ন মানে হচ্ছে শেখা। আই অ্যাম লার্নিং নাও, আমি এখন শিখছি। এইভাবে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরো কিছু নিজে থেকে তৈরি করে বলা যাবে, যেমন আমি ভাত খাচ্ছি, তারা ঘুমাচ্ছে, সে টিভি দেখছে, তারা বই পড়ছে। হুম। এইভাবে একটা স্ট্রাকচার শিখে আই অ্যাম আই অ্যাম লিসনিং এ সং, লিসেন মানে শোনা, আই অ্যাম লিসনিং এ সং, সং মানে গান। আমি আমি সিনেমা দেখছি, মনে করেন আপনি এখন খুব অবশ্য, আমি বই পড়ছি, আই অ্যাম রিডিং এ বুক। আমি মুভি দেখছি, আই অ্যাম ওয়াচিং আ মুভি। এইভাবে কিন্তু এই বাক্যগুলো তৈরি করতে হবে। কি হবে? বাক্য তৈরি করা শিখলে আপনি গ্রামার শিখেও, আমি যখন যদি বলি যে তাহলে আপনি তো শিখে গেছেন, এখন আপনি নিজে নিজে পথ চলতে পারবেন, তখন আপনাকে এইভাবে নিজে নিজে বাক্য তৈরি করতে হবে। বিভিন্ন রকমের বাক্য, বাক্য তৈরি করতে গেলে আমরা গ্রামারের মাধ্যমে করব। যদি বলা হয় তারা ঘুমোচ্ছে, দে আর স্লিপিং। যদি বলা হয় এটাকে, এটা পাস্ট কন্টিনিউয়াস, যদি বলি তারা ঘুমোচ্ছিল, তারা ঘুমাচ্ছিল, এটা পাস্ট টেন্স ব্যবহার করে বললাম যে তারা ঘুমাচ্ছিল। অতীতকাল বললাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তখন অজ হবে, দে দে অজ বা ওয়ার, তাহলে দের পরে অজ বসে না, ওয়ার, দে ওয়ার স্লিপিং, দে ওয়ার স্লিপিং। তারা ঘুমাচ্ছিল। হুম। যদি বলা হয় তারা ঝগড়া করছিল, দে ওয়ার করলিং, করল মানে হচ্ছে ঝগড়া করা, দে ওয়ার করলিং। হ্যাঁ, করলিং, হ্যাঁ করল, QUA, ঝগড়া করা, হ্যাঁ। হ্যাঁ, করলিং মানে হচ্ছে হ্যাঁ, গসিপ মানে হচ্ছে গল্প করা, খোশ গল্প করা বা গল্প করা। হ্যাঁ, ইয়েস। নিন্দা করা ইংরেজি হচ্ছে দেওয়ার স্কল্ড, SCOLD, স্কল্ড, SCOLD। এভাবে এই ভাষাগুলো আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি সবকিছু বলে দিব, ঠিক আছে? এগুলো দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। একটা নতুন শব্দ যখন শিখলেন, যেমন বললাম করল, করল মানে হচ্ছে ঝগড়া করা, আর এর সঙ্গে আইএনজি হয়েছে করলিং, তারা ঝগড়া করছে, দে আর করলিং। হ্যাঁ, তারা হুম কিউ হুম QUARREL, আর EL, EL, এই যে লিখেছি দেখেন, QUA কর, আর এর সঙ্গে যখন ঝগড়া করছে, যেহেতু আইএনজি হবে, DE, দে আর কর্লিং, QUARRELING, এটা উচ্চারণ হবে কর্লিং। তারা একে অন্যের সঙ্গে ঝগড়া করছে, দে আর কর্লিং ইচ আদার, দে আর কর্লিং ইচ আদার, তারা একে অন্যের সাথে ঝগড়া করছে। আচ্ছা, তাহলে মনে রাখবেন করল মানে হচ্ছে ঝগড়া করা, QUARREL, করল। আচ্ছা, গসিপ মানে খোশ গল্প করা, স্কল্ড মানে হচ্ছে নিন্দা করা। এখানে আরো অনেক শব্দ রয়েছে, আমি বলে দিব আস্তে আস্তে। এরপর দেখেন, কুকুরটি ঘেউ ঘেউ করছে, কুকুরটি ইংরেজি কি হবে? দ্য ডগ। দ্য ডগ ইজ, দ্য ডগ ইজ, কুকুরটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে আমি যার বসে, দ্য ডগ ইজ বার্কিং, বার্ক মানে ঘেউ ঘেউ করা, BARK, BARK, বার্ক। বার্ক মানে হচ্ছে এটা ভার্ব, এটা একটা ক্রিয়া, বার্ক মানে ঘেউ ঘেউ করা। আর যেহেতু ঘেউ ঘেউ করছে মানে কি করিতেছে, তাহলে বার্কিং, KING হবে। দ্য ডগ ইজ বার্কিং, কুকুরটি ঘেউ ঘেউ করছে। তুলি একটি গান করছে, দেখেন তুলি একটি গান করছে, তুলি ইজ সিঙ্গিং এ সং, তুলি ইজ সিঙ্গিং এ সং। আচ্ছা, হুম যদি বলা হয় তুলি একটি গান করিতেছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তখন কি হবে? তুলি অজ সিঙ্গিং এ সং। শুধু ওই ইজের জায়গায় আপনাকে অজ বসাতে হবে, তুলি অজ সিঙ্গিং এ সং, তুলি একটা গান করিতেছিল। দেখেন, আমি একটা পাখি দেখিতেছি, কি হবে? আমি একটা পাখি দেখিতেছি। তাহলে এখানে হুম হুম তাহলে আমি একটি পাখি দেখিতেছি, সবগুলাই কিন্তু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ওয়াস মানে হচ্ছে দেখা, আবার হুম বলেন। হ্যাঁ, তাহলে আই অ্যাম ওয়াচিং আ বার্ড। সি, অবশ্যই সি দিয়ে করা যায়। হুম,
অজ ব্যবহার করা হয়, হ্যাঁ। ধন্যবাদ, আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, কিন্তু এখানে সি ভার্ব দিয়ে যদি আপনি করেন, তাহলে সি ভার্বের সঙ্গে ইংলিশ গ্রামার বলছে যে সি ভার্বের সঙ্গে কখনো আইএনজি যুক্ত করা যায় না। এখানে আই সি এ বার্ড, হ্যাঁ, আই সি এ বার্ড, এটা এর অর্থ হচ্ছে আমি একটা পাখি দেখি। আবার ওই একই বাক্য আই সি এ বার্ড এর অর্থ হচ্ছে আমি একটা পাখি দেখিতেছি। আই সি এ বার্ড এর অর্থ হচ্ছে আমি একটা পাখি দেখিতেছি। এখানে আই অ্যাম সিইং এ বার্ড দেওয়া যায় না। সি ভার্বের সঙ্গে কখনো আইএনজি দেওয়া যাবে না, মনে রাখবেন। রহিম মাছ ধরিতেছে, রহিম মাছ ধরিতেছে, তাহলে এটা কি হবে? রহিম ইজ, রহিম ইজ ক্যাচিং ফিশ। রহিম ইজ ক্যাচিং ফিশ। আচ্ছা, সে একটি ছবি আঁকিতেছে, সে স্ত্রী, অর্থাৎ এখানে হি না সি ব্যবহার করতে হবে। সি ইজ, আঁকা ইংরেজি হচ্ছে ড্র। শি ইজ ড্রয়িং এ পিকচার, শি ইজ ড্রয়িং এ পিকচার। হ্যাঁ, সে একটা ছবি আঁকিতেছে, বা সরি, এটা আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। দেখেন, সে একটা ছবি এঁকেছে, এখানে হবে শি হ্যাজ ড্রন এ পিকচার। ড্র, ড্রিউ, ড্রন, এই ড্র ভার্বের ভি3 হচ্ছে ড্রন। শি হ্যাজ ড্রন এ পিকচার, সে একটা ছবি এঁকেছে। শি হ্যাজ ড্রন এ পিকচার। তাহারা ভাত খেয়েছে, কি হবে বলেন? তাহারা ভাত খেয়েছে, তাহলে কি হয়? হুম, দে হ্যাভ ইটেন রাইস, কি হবে? দে হ্যাভ ইটেন রাইস, খেয়েছে মানে কি, একটু আগে খেয়েছে, কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, এমন বোঝালে তার কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে, অর্থাৎ পুরা ঘটিত বর্তমান কাল। আমি স্কুলে গিয়েছি, রাজু ভাত খেয়েছে, তারা ছবি এঁকেছে, সে গান গেয়েছে, তারা মাছ ধরেছে, মিনা একটি ছবি এঁকেছে, তারা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। দেখেছেন, এক নিঃশ্বাসে কতগুলো বললাম। এইভাবে আপনাকে বলতে হবে, অর্থাৎ খুব ফ্লুয়েন্ট হতে হবে। হ্যাঁ, আপনি যেমন এই যে যে হংকং এর যে ভাষাটা দেখলাম খুব ভালোভাবে বলতে পারেন, এভাবে ইংরেজিটাও আপনি পারবেন। একটু সময় দিতে হবে। হুম 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 হুম। হ্যাঁ, হ্যাঁ। এখন দেখেন, এই ভাষাটা আপনার শেখার এই, হুম, হ্যাঁ, এখন এই ভাষাটা শেখার আপনার একটা মূল কারণ হচ্ছে আপনি যখন ওখানে গিয়েছিলেন হংকং এ, প্রথম থেকেই আপনি ক্যান্থনিজ শুনছেন, শুনে শুনে কিন্তু আপনার মুখস্থ হয়ে গেছে, শুনে শুনে আপনি এই ভাষাটা আয়ত্ত করে ফেলেছেন। হুম 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 এটার, এটার উপরে। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখেন এই যে, হুম 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 হুম। ও, এখন দেখেন ট্রেনিংটাও বড় ব্যাপার না, ট্রেনিংটা একটা বিষয়, কিন্তু আপনি ওখানে গিয়ে শুনতে শুনতে শিখে গেছেন যে এই শব্দগুলা ওখানে আপনি যাদের সঙ্গে মিশেন, যারা আপনার এই যে গ্র্যান্ড মাদার রয়েছে বা যেসব বেবি রয়েছে, সবাই কিন্তু মোস্ট অফ দ্য পিপল স্পিক ইন ক্যান্থনিজ, তারা ক্যান্থনিজে বলে। যেমন বাংলাদেশে, বাংলাদেশে কিন্তু অনেক ক্রিকেট প্লেয়ার রয়েছে যারা লেখাপড়া খুবই কম জানে, এসএসসি পাস বা তার নিচেও রয়েছে। এবার এই প্লেয়ার গুলো দেখা গেছে যে এরা খুব ভালো ইংরেজি বলতে পারে, অথচ এরা মাত্র অষ্টম শ্রেণী পাস বা এসএসসি পাস। তো এরা কিভাবে ইংরেজি শিখলো? এরা ইংরেজি শিখেছে কি, ওই প্লেয়ার গুলো মাঝে মাঝে বিদেশে ক্রিকেট খেলতে যায়, ইংল্যান্ডে যায়, অস্ট্রেলিয়ায় যায়। এবার ওরা যেসব প্লেয়ারের সঙ্গে খেলা করে, মনে করেন ইংল্যান্ডের যারা ক্রিকেট প্লেয়ার, অস্ট্রেলিয়ার যারা ক্রিকেট প্লেয়ার, এরা কিন্তু সবাই ইংরেজিতে কথা বলে। তো মনে করেন আমি রাত্রে হোটেলে একটা প্লেয়ারের সঙ্গে আমাকে রুম শেয়ার করে থাকতে হচ্ছে, তো সে ইংলিশে কথা বলছে। এবার আমি মনে করেন বাঙালি মানুষ, কিন্তু আমি তার ওই ভাষা শুনতে শুনতে যদি 2 মাস 3 মাস 6 মাস তার সঙ্গে থাকা হয়, সে ইংলিশে বলছে, আমাকে বাধ্যতামূলক সে বলছে যে প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। আমি প্রথমবার বুঝলাম না, দ্বিতীয়বার বুঝলাম না, তৃতীয়বার তো আমি অবশ্যই বুঝতে পারবো যে সে পানি চাচ্ছে। এবার আমারও যখন পানির পিপাসা লাগবে, তখন আমি তাকে বলবো যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে কিন্তু গ্রামার লাগে না। হ্যাঁ, না চাইলেও বলতে হয়। তো এইভাবে আপনি শিখে গেছেন। এখন ইংলিশটা যেহেতু আপনার সামনে কেউ বলে না, আপনিও বলেন না, তো ইংলিশটা আমাদেরকে শিখতে গেলে গ্রামার জেনে তারপরে শিখতে হবে। আমাদের দেশে যেসব ছেলে মেয়েরা, আমিও ইংরেজি শিখছি, আমি বাংলায় বাঙালি পরিবেশে বড় হয়েছি, আমার সবাই আশেপাশে বাংলায় কথা বলে, এখন এর ভিতরে আই হ্যাভ লার্নড দিস ল্যাঙ্গুয়েজ বাই নোয়িং গ্রামার অ্যান্ড সাম
ভোকাবুলারিজ, অর্থাৎ আমি গ্রামার শিখেছি এবং আমি ভোকাবুলারি শিখেছি। শব্দ ভান্ডার আমাকে এনরিচ করতে হবে। তো আপনাকেও কিন্তু যেহেতু, কিন্তু আপনি যদি চিন্তা করেন, মনে করেন আপনি 9 তারিখে দেশে আসলেন না, আপনি চলে গেলেন জার্মানিতে বা আপনি চলে গেলেন আমেরিকায়। এবার আপনার ইংরেজি শেখার প্রয়োজন নেই, আপনি আমেরিকায় 1 বছর বা 2 বছর থাকেন, অতদিনও লাগবে না, 6 মাস আপনি আমেরিকায় থাকেন, এমন একজনের সঙ্গে থাকবেন, ওই দেশীয় একটা লোক আমেরিকান যে সবসময় ইংলিশে বলে, যে বাংলা বোঝে না, তার সঙ্গে 6 মাস আপনি ওঠা বসা করবেন, দেখবেন অটোমেটিকলি আপনি ইংরেজি শিখে যাবেন। কেন শিখছেন? কারণ ওই যে আপনার যে পার্টনার, সে হোক ছেলে বা মেয়ে, সে কিন্তু সবসময় আপনার সাথে ইংলিশে কথা বলছে। এই বলতে বলতে আপনি কিন্তু ইংলিশ একেবারে খুব স্পন্টেনিয়াসলি, ক্যান্থনিজের চেয়েও আপনার সেটা ইংরেজিটা সহজ হয়ে যাবে। তো একটা দেখেন, আমাদের দেশে একটা বাচ্চা, মনে করেন আপনি দেশে আসলেন, আপনি বিয়ে করলেন, আপনার একটা বেবি হলো, একটা ছেলে হইলো। এখন ওই বাচ্চা কিন্তু, তার সামনে আপনি সব সময়, আপনি আপনার হাজব্যান্ড বাংলায় কথা বলছেন, ওই বাচ্চা কিন্তু সে ছোটবেলা থেকেই শিখছে যে এই যে আব্বু, এই যে আম্মু, এটা মাথা, এটা হাত, এটা পা, এটা কিভাবে শিখছে? সে আপনার কাছ থেকে মুখে শুনে। একটা বাচ্চা কি বাংলা ব্যাকরণ শেখে? সে কি সন্ধি সমাস কারক এগুলো শেখে? শেখে না। তো কি করছে? সে কিন্তু শুনে শুনে শিখছে। তো এই জন্য আপনাকে প্রচুর পরিমাণে দেখবেন ইউটিউবে বিভিন্ন ইংলিশ লিসনিং প্র্যাকটিস আছে। এটা করবেন, যদি আপনি আপনার সময় থাকে আমাকে ফোন দিবেন, আমি ইংলিশে আপনার সঙ্গে স্পিকিং করব আমার অবসর সময়ে। কারণ আমি এটা অনেকের সঙ্গে করি, বিশেষ করে আমাদের শুক্র শনিবার ছুটির দিনগুলাতে স্পিকিং করলে কি হয়, মনে করেন আমি আপনার সঙ্গে 5 মিনিট ইংরেজিতে কথা বললাম, তো আমি যে কথাগুলো বলবো আপনি হয়তো সব বুঝতে পারবেন না, কিন্তু 90% আপনি বুঝতে পারবেন যে স্যার এইটা বুঝাতে চাচ্ছে। হুম। দেখবেন আমি মাঝে মাঝে ইংলিশে আপনাকে লিখি, মাঝে মাঝে বাংলায় লিখি, কিন্তু ইংলিশে লিখলে বেশি ভালো হয়, এটা বোঝা যায় যে আমি কি লিখতে, এটা আপনার মানে কিছুটা প্র্যাকটিসও হয়ে যাবে, চর্চা হয়ে যাবে। তো আমরা যেহেতু বাঙালি মানুষ, আমাদেরকে ইংলিশটা শিখতে গেলে এর পিছনে সময় দিতে হবে। এটা আপনি কথা বলবেন, আমিও কথা বলবো। এই জন্য দেখেন মাঝে মাঝে আপনাকে বলি যে প্রেজেন্টেশন দিতে হয়। কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, গত একটা ক্লাসে কিন্তু আপনার সামনে আমি দেখিয়েছিলাম। হুম হুম হুম, অবশ্যই। এই জন্য তো আমি কি করি, আমার প্রত্যেকটা স্টুডেন্টকে, প্রত্যেকটা যারা নতুন স্টুডেন্ট তাদেরকে কিন্তু এইভাবেই আমি শুরু করি। অনেক দেখেন, একটা বিষয় কি, আমার নিজের মাথার জ্ঞান অন্যের মাথায় দেওয়া, মানে পড়ানো খুব একটা কঠিন ব্যাপার। হ্যাঁ, অনেকে এটা সহজ ভাবে, কিন্তু আসলে এটা একটা খুব কঠিন পেশা কিন্তু। তো এইভাবে কিন্তু শিখতে হবে নিজের জ্ঞান। ইয়েস ইয়েস। তো এটা হচ্ছে আপনাকে এইভাবে, মানে আমি প্রাথমিক পর্যায় থেকে গড়ে নিচ্ছি। আর যখনই আপনি যে কথাটা বলবেন আমার সামনে, ইংলিশে একটু ট্রাই করবেন। হ্যাঁ, এতে কি হবে, আপনার ইংরেজিটা চর্চা হবে। যেমন আমি এইমাত্র আপনাকে প্রেজেন্ট না না না, এটা দেখেন, আমি কখনো নিজেকে ছোট মনে করবেন না, দুর্বল মনে করা যাবে না, আপনি গবেট না। আমি মনে করি আপনি যতটা পারেন, আপনাকে এই যে বেশ কয়েকদিন, প্রায় 20-25 দিন হয়ে গেল পড়াচ্ছি, তো আপনার থেকেও অনেক নর্মাল স্টুডেন্ট আমাদের কাছে আসে, তাদেরকেও আমরা ভাষাটা শিখিয়ে থাকি। তো এই ভাষাটা শিখতে গেলে আপনাকে প্রথমত এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে আমি পারবো, আমি পারবো না, এটা কখনো চিন্তা করবেন না। আর নাম্বার 2 হচ্ছে, এখানে দেখেন আপনাকে পার্সোনালি পড়াচ্ছে, আপনি ভুল বললে অন্যরা যে হেসে উঠবে বা আপনাকে ইনসাল্ট করবে এমনটি না। হ্যাঁ, জাস্ট আপনি এবং আমি। তো আপনি কেন এখানে চিন্তা করবেন? এখানে আপনি ভুলভাল যা হোক আমার সামনে সবসময় ইংলিশে বলার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনার যদি এখানে হুম, অবশ্যই। না না না, কেন বকা দিব? দেখেন আমি আরো, আমি আমি কি করব, আমি আমি আপনাকে আরো ইন্সপিরেশন দিব। কেন দিব? দেখেন একটা জিনিস কি, টিচারের কাছ থেকে শিখতে গেলে টিচারকে ফ্রেন্ড মনে করতে হয়। আপনি যদি আমাকে বাঘের মতো ভয় পান, তাহলে শেখা যাবে না। মনে করতে হবে হি ইজ মাই ফ্রেন্ড। ফ্রেন্ডের সামনে যেমন সব কিছু শেয়ার করা যায়, একজন টিচারের সামনে যদি আপনি সেরকম মনের কথা খুলে বলতে পারেন, যেমন আপনি বলতে চাচ্ছেন যে স্যার আমি এটা পারি না, কিন্তু আপনি যদি এখন সংকোচ বোধ করেন যে স্যারের কাছে কি আমি এটা বলবো, নো, এটা করা যাবে না। আপনি অনায়াসে আমাকে বলবেন যে স্যার আমি এটা পারি না। আপনি পারেন না, সেই জন্যই তো আমার কাছে এসেছেন পড়তে, পারলে তো আসতেন না, আসতেন। তো এখন এটা মনে করতে হবে যে 3টা জিনিস মনে রাখবেন: লজ্জা, ঘৃণা, ভয়। তিন থাকতে নয়, লজ্জা করা যাবে না, ঘৃণা করা যাবে না, ভয় করা যাবে না। এই 3টা জিনিস আপনার ভিতরের থেকে একেবার মানে বোম মেরে উড়িয়ে দিতে হবে। 3টে জিনিস থাকলেই হবে না। হুম। আপনি যখন সময় পাবেন আমার সঙ্গে স্পিকিং করবেন, কারণ স্পিকিং করলে দেখেন, if you want to learn English like the native speaker, at first you have to clear your pronunciation। প্রোনাউন্সিয়েশনটা ক্লিয়ার করতে হবে। যেমন দেখবেন, ওখানে যদি কেউ আপনার সাথে ইংলিশে কথা বলে থাকে, দেখবেন তারা কিন্তু ফরিনার, নট আওয়ার বাংলাদেশি। বিশেষ করে যদি অন্য দেশের কেউ আপনার ওখানে থাকে, তো ফরিনাররা কিন্তু, আমরা যেভাবে কথা বলি, যেমন দিস ইজ মাই ফাদার, আমরা বলি সে আমার বাবা, দিস ইজ মাই ফাদার। কিন্তু
ব্রিটিশ ইংলিশ যখন বলা হবে, এই ব্রিটিশ ইংলিশে, ব্রিটিশ ইংলিশে এরা কিন্তু ফাদার, এই শেষে যদি কোনো ওয়ার্ডের শেষে যদি র থাকে, আর থাকে, এই আরটা কিন্তু ওরা উচ্চারণ করে না, ওরা বলে ফাদা, দিস ইজ মাই ফাদা, হ্যাঁ, শি ইজ মাই মাদা। অর্থাৎ এখানে রটা কিন্তু আরটা উচ্চারণ, আর যে লেটারটা এটা সাইলেন্ট থাকবে। তো এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো দেখেন গত ক্লাসে দেখিয়েছিলাম যে প্রেজেন্টেশনটা আমরা কিভাবে দিব। এখানে কয়েকটা স্টার্টিং সিস্টেম আছে, আমি স্টার্টিং সিস্টেম 1 পড়িয়েছিলাম। এখানে এভাবেও আপনি কথা বলাটা হুম 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 তারপরে থেকে আমি আর এই দ্বিতীয়বার ওই ক্লাসটা আপনি করেছিলেন যে ওটা আমি আর দেখতে পারি নাই খুব ভালো করে। আচ্ছা, ওকে, নো প্রবলেম, সমস্যা নেই, আগে আপনি সুস্থ হন। আমিও তো খুব মানে চিন্তায় পড়ে গেছিলাম, আসলে কি জানেন, আমি কুকুরকে খুব ভয় পাই। তো আমি যখন শুনলাম যে এখন আমি, যখন আপনি বললেন যে স্যার আমাকে কুকুরে কামড়িয়েছে, আমি মানে আমার গা শীতল হয়ে যাচ্ছিল, আমি হাড় হিম হয়ে যাচ্ছিলাম যে বলে কি আসলে। এবং তারপর আমাকে মানে আপনাকে নিয়ে আমি খুব একটা আশ্চর্য হই যে একটা মেয়ে মানুষ আপনি এখানে ফরেন কান্ট্রিতে রয়েছেন, সারভাইভ করে টিকে আছেন, হ্যাঁ। এটা আমি মাঝে মাঝে চিন্তা করি, মাঝে মাঝে আমি ভাবি যে আসলে মানে ইটস ভেরি স্ট্রেঞ্জ। এটা আমি হইলে মনে হয় পারতাম না, কিন্তু আপনি সেখানে যে একা একা, এটা আমার মানে ভাবলেও খুব ভালো লাগে। এখন কত? ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, যাই হোক। তো দেখেন, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক, না শোনেন এটা, এটা হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, এবং এটা ইট ডাজেন্ট ম্যাটার আপনার এখনো যে এজে রয়েছেন, যে আপনার সময় চলে গিয়েছে, বয়স চলে গিয়েছে, এমনটি না। আরেকটা বড় ব্যাপার হচ্ছে কি, হুম হুম হুম, নো নো নো, হুম 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 আমার প্রতিটা জিনিস শেখার ভিতরে খুব একটা আগ্রহ আছে। হুম আমি সেদিন একটু কথা বলেছিলাম তো, যখন আমি বাইরের ফরেনার মানুষদের সাথে কথা বলি তখন আমার যে মানে আমার এখনো সে পার্টনার হয়নি, জাস্ট বাবা মা দেখেছে একদিন কথা বলেছে তার সামনে আমি কথা বলেছিলাম, তখন বলেছে যে আপনার ইংলিশ ভালো না। আসলে স্যার আমি অনেক লজ্জা পেয়েছি, তখন আমি একটু কষ্ট পেয়ে মানে মনে মনে বলতেছি কিন্তু আমার শেখার আগ্রহ আছে, আমি এখন তো শিখতেছি। শোনেন, আপনি আপনি মাত্র 2টা মাস বা 3টা মাস আমার কাছে ক্লাস করেন, এই যে যে লোকটা আপনাকে বলেছে আপনার ইংলিশ বলাটা ভালো না, ওই আপনাকে বলতে বাধ্য হবে যে আপনার ইংলিশ বলাটা অনেক ভালো। এটা আপনি শিখতে পারবেন, হ্যাঁ, আপনাকে সেরকম একটা পর্যায়ে আমি নিয়ে যাব যদি আপনি আমার সঙ্গে লেগে থাকেন। ইউ হ্যাভ টু অ্যাডহেয়ার টু মি এট ফার্স্ট। হুম 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 হুম, নো নো নো, শোনেন একটা, ইয়েস, একটা বিষয় কি, আপনি ওভাবে রাজি হবেন না, দেশে আসবেন, তাকে দেখবেন, তার সঙ্গে সবকিছু শেয়ার করবেন, তারপর আপনি তাকে পাকা কথা দিবেন। এর আগে আপনাকে কখনো এইদিকে মানে ফুললি এগোনোর দরকার নেই, আমি যেটা বলবো, কারণ কি ফোনে, হ্যাঁ ফোনে একটা মানুষকে দেখে যতটা চেনা যায়, বাস্তবে কিন্তু তার সঙ্গে আপনি যখন দেখা করবেন, কথা বলবেন, তখন আরো অনেকটা চিনতে পারবেন। এটা আপনার পার্সোনাল ব্যাপার। তারপর আমি বলবো যে আপনি দেশে এসে তারপরে সিদ্ধান্ত নেবেন, ওখানে থেকে হঠাৎ করে সিদ্ধান্ত। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি 2 থেকে 3 মাস এই ল্যাঙ্গুয়েজটার পিছনে যেভাবে সময় দিচ্ছেন, এভাবে একটু সময় দেন, আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, আই হোপ অ্যান্ড আই বিলিভ ইট। ওকে, অবশ্যই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এবং আপনাকে আমি সেভাবেই গড়ে তুলবো, যেভাবে গ্রামারটা আমি প্রথম থেকে শুরু করছি। আপনাকে নিয়ে একটা জায়গায় আমি আশাবাদী, সেটা হচ্ছে আপনার শেখার প্রতি আগ্রহ আছে, এটা আমি দেখেছি। এই জন্য আমি, হুম 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 হুম
ধন্যবাদ। আর আপনি দেশে আসলে বলবেন, আপনাকে আমাদের সোহাগ স্যারের একটা বই আছে, ইংলিশ গ্রামার বই, অনেক সুন্দর একটা বই, খুব সহজে ইংরেজিটা শেখা যায়। এই বইটা আপনার দেশের যে বাড়ি মানে পঞ্চগড়ের আপনার ঠিকানায় পাঠিয়ে দিব। আপনি দেশে আসলে তখন বইটা একটু কাইন্ডলি অর্ডার করবেন। বইটা আপনি 2 থেকে 3 দিন, 2-3 দিনের ভিতরে আপনার হাতে চলে যাবে, কুরিয়ার সার্ভিসম্যান আপনার বাসায় আপনার হাতে দিয়ে আসবে। বইটা অনেক ভালো। বইটা পড়লে আপনি ল্যাঙ্গুয়েজটা আরো দ্রুত শিখতে পারবেন। তো একটা বিষয় কি দেখেন, আপনি যার সঙ্গে বিয়ে করেন সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে আপনাকে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। আপনি এরপরে যদি কখনো পৃথিবীর অন্য কোনো দেশে যেতে চান, বা আপনি বিদেশে নাই বা গেলেন, দেশে থাকলেন, কিন্তু ল্যাঙ্গুয়েজটা খুবই দরকার, খুবই দরকার। আপনার নেক্সট জেনারেশনকে আপনি যদি ভালোভাবে গড়ে তুলতে চান, আপনার বেবি হলো, তাকে আপনি যদি নিজে ইংলিশ জানেন, তাকে ইংলিশ প্রাইভেট দেওয়া লাগবে না। একটা টিচার দেখবেন ব্যাচে যখন পড়ায়, তখন কিন্তু আপনার ছেলেকে ওইভাবে সময় দিতে পারবে না। কিন্তু আপনি যদি নিজেই তাকে শিখাতে পারেন, আপনি নিজেই যদি তার ল্যাঙ্গুয়েজটার দায়িত্ব নেন, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। এই জন্য আমি বলি যে আমার কাছে পড়ুক বা না পড়ুক, যেখানেই যে পড়ুক না কেন, আমার এই মেসেজটা আমি সবার কাছে দিতে চাই যে এই গ্লোবালাইজেশনের যুগে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ভালো করে জানতে হবে। তাহলে পৃথিবীর সব জায়গায় গিয়ে টিকে থাকা যাবে। এখন থেকে দেখবেন আমাদের দেশের ছেলেমেয়েরা, আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি মোটেও ভালো না। গত বছর সরকার পতনের পর এখন ছেলেমেয়েরা কিন্তু সব বিদেশ যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, পড়াশোনা করার জন্য। হুম। হ্যাঁ, অনেক বেশি। হ্যাঁ, এজেন্সি গুলা এরা হ্যাঁ হ্যাঁ, দালাল হয়ে গেছে, ওরা টাকাগুলো মেরে খাচ্ছে এখন। বিষয়টা সেটা না, বিষয় হচ্ছে আপনি আমেরিকায় যেতে চান, আপনি অস্ট্রেলিয়ায় যেতে চান, আপনি কানাডায় যেতে চান, তো এইসব দেশে তো ইংরেজি ছাড়া ঢোকা যাবে না। এবং আইএলটিএস করতে হবে আপনাকে, একটা কোর্স। হ্যাঁ, আইএলটিএস এ আপনাকে একটা ভালো স্কোর পেতে হবে, তবেই না আপনি ফরেন কান্ট্রিতে ঢুকতে পারবেন, স্কলারশিপ পাবেন। তো আইএলটিএস পেতে গেলে বা ফরেন কান্ট্রিতে যেতে গেলে মেইন ব্যারিয়ার, মেইন বাধাটা হচ্ছে ইংরেজি। হুম এই জন্য ইংরেজিটা আমি বলি যে আপনারও যদি কোনো নেক্সট জেনারেশন ভাই বোন বা আপনার আপুর ছেলে মেয়ে বা যেই থাকুক না কেন আপনার পরিবারে, আপনি তাদেরকে বলবেন এই ল্যাঙ্গুয়েজটা যেন খুব ভালো করে তারা শেখে। কারণ এই ল্যাঙ্গুয়েজটা যত ভালো করে শিখবে, তার ভবিষ্যৎ জীবন তত উজ্জ্বল হবে। ওকে। তো যাই হোক, এটা একটু মনে রাখেন। আর আমরা দেখেন এখানে এইটা আপনি একটু রিডিং পড়বেন। হ্যাঁ, এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নেই, প্রেশার নেওয়ার দরকার নেই, এটা জাস্ট একটু রিডিং পড়ে মুখস্থ করে ফেলবেন। আপনাকে যখন আমি প্রেজেন্টেশন দিতে বলবো যে কোনো বিষয়ের উপরে, তখন জাস্ট এভাবে শুরু করবেন। গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ, এখানে নামটা বলবেন। ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর ফর গিভিং মি সাচ এ চান্স টু সে আ ফিউ ওয়ার্ডস about the selected topic in front of you. Today's topic is, এখানে টপিকের নামটা বলবেন। Today's topic is mobile phone. Today's topic is traffic jam. Today's topic is load shedding. Today's topic is traffic jam, বাস স্ট্যান্ড, বুক ফেয়ার, যেটাই হোক। তারপর বলবেন ডিয়ার অডিয়েন্স। ডিয়ার অডিয়েন্স বলে হ্যাঁ। তারপরে আপনাকে এখান থেকে শুরু করতে হবে। এইবার আপনি মূলত মূল বক্তব্যটা বললেন, বলার পরে শেষে আপনি এইভাবে শেষ নামাতে পারবেন। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ ইন দ্য নেক্সট টাইম। পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে, এটা বলে আপনি শেষ করবেন। হুম, তাহলে এইভাবে কিন্তু খুব ভালো শোনাবে। আচ্ছা, তো দেখেন আমাদের মেইন যে বিষয়টাতে আমরা ছিলাম, এখান থেকে শিখে আমরা আজকে আবার একটু টেন্স বা অন্য দিকে যাব। বলা হচ্ছে যে তাহারা ভাত খেয়েছে, সে স্কুলে গিয়েছে, এই বাক্যটা আমরা বলি নাম্বার 19, 19। সে স্কুলে গিয়েছে, এটা কোন টেন্সের ভিতরে পড়ে? ভার্বটা দেখতে হবে, গিয়েছে। না, কন্টিনিউয়াস হলে তো না, চলমান না, গিয়েছে মানে চলে গিয়েছে, এটা চলমান না, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, যাওয়া হয়ে গিয়েছে। তারা স্কুলে গিয়েছে। হ্যাঁ, গিয়েছে দেখেন, গিয়েছে, করেছে, খেয়েছে, এমন থাকলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ পুরা ঘটিত বর্তমান। যেমন যেমন আমি ভাত খেয়েছি। হ্যাঁ, আমি ভাত খেয়েছি, তারা স্কুলে গিয়েছে, সে টিভি দেখেছে, তারা ছবি এঁকেছে, এমনটি থাকলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয়, এটা আমরা কিভাবে করব? সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ বসাতে হবে। সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ বসাতে হবে। সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, তারপর ভার্বের ভি3, তারপর হচ্ছে অবজেক্ট। তো সে স্কুলে গিয়েছে, সে ইংরেজি হচ্ছে হি। এরপর একটা হ্যাভ বসবে না হ্যাজ বসবে? হি এর পরে হ্যাজ বসে, হি হ্যাজ হি হ্যাজ গন টু স্কুল। গো ওয়েন্ট গন, হি হ্যাজ গন টু স্কুল, সে স্কুলে গিয়েছে। আচ্ছা, যদি বলি সে বাজারে গিয়েছে, হি হ্যাজ গন টু মার্কেট। হি হ্যাজ গন টু মার্কেট। সে ইউনিভার্সিটিতে গিয়েছে, হি হ্যাজ গন টু ইউনিভার্সিটি। হি হ্যাজ গন টু ইউনিভার্সিটি, সে
বিশ্ববিদ্যালয়ে গিয়েছে। আচ্ছা দেখেন পরের বাক্যটা, আমি একটা বই কিনেছি, এটাও দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিভাবে চিনবেন? এই যে কিনেছি। কিন্তু আপনি যদি বলেন যে, হ্যাঁ আপনি যদি বলেন এটা কন্টিনিউয়াস, কি হবে? তখন হবে আমি একটা বই কিনিতেছি। মনে করেন আপনার সঙ্গে বাজারে, হ্যাঁ বাজারে দেখা হলো, বাজারে দেখা হলো, আমি বললাম যে প্লিজ বর্ণালী কি করছেন, আপনি বললেন যে স্যার আমি একটা বই কিনিতেছি, মানে কি এই মুহূর্তে কিনছি। কিন্তু আমি যদি বলি, আপনি বললেন যে আমি আজকে স্যার আজকে সকালে একটা বই কিনেছি, মানে কি কিনিয়াছি। তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তখন এইটাও কিন্তু তাই হবে, আমি একটা বই কিনেছি, আই হ্যাভ বট এ বুক। আই হ্যাভ বট এ বুক, আমি একটি বই কিনেছি। যদি বলতাম আমি অনেকগুলো বই কিনেছি, আই হ্যাভ বট মেনি বুকস। আই হ্যাভ বট মেনি বুকস, তখন কিন্তু প্লুরাল হয়ে যেত। সিঙ্গুলার প্লুরাল এটা মনে আছে তো? যেমন পেন মানে কলম, একটি কলম, পেন্স মানে কলমগুলি, বুক মানে বই, বুকস মানে বইগুলি। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা পড়েছিলাম ছোটবেলায় বইতে। এগুলাকে বলা হয়েছে, হ্যাঁ, নাম্বারের পরিবর্তন, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার। যাক, আচ্ছা আমি একটি বই কিনেছি, তারপরের বাক্যটা কি আছে? শামীম অঙ্কটি করেছে, এটা বলেন কি হবে তাহলে? শামীম হ্যাজ, শামীম হ্যাজ, এই ডু মানে হচ্ছে করা, আর ডিড মানে করেছিল, আর ডান মানে করিয়াছে। শামীম হ্যাজ ডান দা সাম। শামীম অঙ্কটি করেছে, শামীম হ্যাজ ডান দা সাম। শামীম অঙ্কটি, সাম মানে হচ্ছে অঙ্ক, SUM, SUM, হ্যাঁ সাম মানে অঙ্ক, ইয়েস। এগুলো একটু মনে রাখবেন, এগুলো পাশে একটু খাতা কলম নিয়ে বসবেন, একটু লিখে রাখবেন, সাম মানে হচ্ছে অঙ্ক। শামীম হ্যাজ ডান দা সাম, শামীম না, SUM, SUM, হ্যাঁ সাম, সাম মানে অঙ্ক। শামীম হ্যাজ ডান দা সাম। তুমি মিথ্যা বলেছো, তাহলে মিথ্যা ইংরেজি হচ্ছে লাই, LIE। হ্যাঁ, ইউ হ্যাভ টোল্ড, টেল মানে বলা, এর ভিতরি হচ্ছে টোল্ড, ইউ হ্যাভ টোল্ড লাই, বা ইউ হ্যাভ টোল্ড এ লাই। এ লাই মানে একটি মিথ্যা, ইউ হ্যাভ টোল্ড এ লাই, তুমি একটা মিথ্যা বলেছো। তাহারা বাড়ি ফিরেছে, কি হবে? তাহারা বাড়ি ফিরেছে। হুম, না দে আর না, দে হ্যাভ, দে হ্যাভ, হ্যাঁ, হ্যাঁ কাম ব্যাক, বা এটা কাম ব্যাক, বা দে হ্যাভ কাম, কেম, কাম। এই কামের কিন্তু এই ভার্ব ফর্ম গুলো একটু মুখস্থ করতে হবে। আপনি ঠিক বলেছেন, কাম ব্যাক হবে, কারণ এই V3টা হচ্ছে কামের, কাম মানে হচ্ছে আসা, আর কেম মানে এসেছিল, আবার V3টা ওই একই, V1 আর V3 এক, কাম ব্যাক। হ্যাঁ, দে হ্যাভ কাম ব্যাক হোম, তারা বাড়ি ফিরেছে। আমরা তাকে সাহায্য করেছি, কি হবে? আমরা ইংরেজি হচ্ছে উই, উই হ্যাভ, উই হ্যাভ হেল্পড হিম, হেল্পড, HELPED, উই হ্যাভ হেল্পড হিম। হ্যাঁ, হেল্প, HELPED, উই হ্যাভ হেল্পড হিম, আমরা তাকে সাহায্য করেছি। মা খাবার রান্না করেছেন, মা খাবার রান্না করেছেন। মাদার হ্যাজ, মাদার হ্যাজ কুকড, কুক মানে রান্না করা, ওর পরে ইডি দিতে হবে। দেখেন এই V3 ফর্ম গুলা, হ্যাঁ আজকে আরেকটু এখানে পড়েন, এখান থেকে একটু পড়াই শেষের দিকে, একটু রেডি করাই তাহলে আপনার ভালো হবে। এইখান থেকে একটু পড়েন, টিয়ার থেকে, টিয়ার, টিয়ার মানে হচ্ছে ছিঁড়ে ফেলা, টিয়ার টোর টর্ন, টিয়ার মানে হচ্ছে ছিঁড়ে ফেলা, টর্ন। তারপরে ওয়াক মানে জাগা, জাগ্রত হওয়া, ওয়াক, ওয়াকেন, হ্যাঁ ওয়াকেন। তারপর উইপ মানে ক্রন্দন করা, কাদা, চোখের জল ফেলা, উইপ, উইপড, উইপড, হ্যাঁ উইপড। বাইন্ড মানে হচ্ছে বাধা, বাইন্ড, হ্যাঁ। এই দেখেন এইটা আজকে আপনার কাজে লাগবে, বাইট মানে হচ্ছে কামড়ানো, কুকুরে কামড়ানো, বিড়ালে কামড়ানো, হ্যাঁ এটাকে, এটাকে বাইট বলে। আপনি যদি আমাকে বলেন যে স্যার আমার পায়ে কুকুরে কামড়িয়েছে, তাহলে দ্য ডগ হ্যাজ বিটেন মি, তখন এই V3 ব্যবহার করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কুকুর আমাকে কামড়িয়েছে, দ্য ডগ হ্যাজ বিটেন মি, এটা উচ্চারণ হবে বিটেন। হ্যাঁ, বাইট, বিট, বিটেন, দেখেন বাইট বানান BITE, বানানগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, বিট বানান হচ্ছে BIT, বিট, আর বিটেন হচ্ছে BITTEN, বাইট, বিট, বিটেন। তারপর, হুম, হ্যাঁ, হ্যাঁ এটা উচ্চারণ হবে ব্লিড, ব্লিড, এটা উচ্চারণ হবে ব্লিড। হ্যাঁ, যেমন আপনার হাতে যখন কামড়িয়ে দিল তখন রক্তপাত হচ্ছিল, এটা হচ্ছে ব্লিড, ব্লিডিং। হ্যাঁ, দেখবেন অনেক সময় বলে যে আমার হাতে ব্লিডিং হচ্ছে, ব্লিড মানে হচ্ছে রক্তপাত হওয়া, ব্লিড, ব্লেড, ব্লেড। হুম, 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 হুম।
তারপর বার্ন, BURN, বার্ন মানে হচ্ছে পুড়ে যাওয়া, আগুনে পোড়া, বার্ন। আর এটা তবে এগুলা ইয়ার টেন্স গুলো যাচ্ছে না, ভি ভি হ্যাঁ হ্যাঁ, টু ভি থ্রি, এটা যাবে। বার্ন, বার্নট, বার্নট। হুম বার বার বার্ন হুম বার্ন। তারপর খিপ খ্যাপ, না ক্রিপ খিপ খিপ। হুম তারপর ডিল ডেল্ট নোরা, ডিল ডেল্ট ডেল্ট। হুম হুম। ড্রিম ড্র ড্রিম ড্রিমড, ড্রিমড। হ্যাঁ এখানে শেষে একটা টি উচ্চারণ করতে হবে, ড্রিম, ড্রিমড, ড্রিমড। হুম, ড্রিমড, হ্যাঁ। ইয়েস। তারপরে রয়েছে LEAP, লিপ মানে লাভ দেওয়া, লিপ, লেফট, লেফট। লিড মানে নেতৃত্ব দেওয়া, লিডার বলে না নেতা, বাংলাদেশের লিডার, লিড, লেড, লেড। এটা হচ্ছে, হ্যাঁ এটা KNIT, নিট মানে বোনা, নিট, নিট, নিট। হ্যাঁ একই, দেখেন সবগুলো একই বানান, মানে কাপড়, কাপড় বোনা, হ্যাঁ কাপড় বোনা, জাল বোনা, এরকম। জাল বুনে তৈরি করে এটা। তারপরে রয়েছে হুম ছেড়ে দেওয়া, হ্যাঁ। তাহলে দেখেন উপরে আরো রয়েছে এইগুলো, এখান থেকে এরকম আরো অনেক শীট আছে, আগে একটা একটা করে একটু রেডি করেন, এগুলো আপনি মুখস্থ না করতে পারেন, আচ্ছা, একটু এটা রিডিং একটু পড়বেন, দিয়ে হ্যাঁ। দাও। হুম 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 হুম। অবশ্যই অবশ্যই, এবং এইগুলা আপনি হচ্ছে মুখস্থ না হোক 3-4 বার করে রিডিং পড়বেন, দেখবেন আপনার মনে থাকবে। এখান থেকে বা বাচ্চারা বড় হচ্ছে প্লে হুম গ্রাউন্ডে, হুম হুম আমি হুম। সারা আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন বাসায় আসেন তখন ওরা কি থাকে সঙ্গে? হুম 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 উম, হুম হুম হুম। আপনি অবশ্যই অবশ্যই দেশে আসেন তখন আপনাকে দিনের বেলায় পড়াবো, সকালের দিকে বা দুপুরের দিকে। আপনার যদি কোনো সমস্যা না থাকে, দিনের বেলায় আমি আরো বেশি টাইম দিতে পারবো। আসলে আমি চাই যে আরো বেশি সময় নিয়ে পড়াতে, 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা, 2 ঘন্টা। আমার পড়াতে খুব ভালো লাগে, আমার বাবা একজন স্কুল টিচার, এবং এই মানে টিচিংটা হচ্ছে আমার প্রফেশন, মানে আমার এটা রক্তের সঙ্গে মিশে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। ইয়েস ইয়েস, আমি তো একজন সাহিত্য প্রিয়, এবং আমি বরাবরই আমার SSC ইন্টারমিডিয়েটে আমি আর্টসে ছিলাম, মানবিক বিভাগে। এবং আমার সাহিত্য, একদমই। এবং আমি কিন্তু বাংলাও পড়াই, এবং বাংলা মানে ইংরেজির থেকে বাংলাটা আরো আমার বেশি ভালো লাগে, এবং বাংলাটা পড়ানোর সময় বিভিন্ন ছন্দ দিয়ে, বিশেষ করে মানে আপনার সঙ্গে আমার মানসিকতাটা এখানে মিলে যায় যে আমিও কিন্তু মানে মুক্তমনা এবং সাহিত্য প্রিয়, আমি প্রচুর রবীন্দ্রনাথ, আমি যখন ক্লাস মানে ইন্টারমিডিয়েটে পড়ি, আমি ইন্টারমিডিয়েটে, হ্যাঁ 2011 সালে ইন্টারমিডিয়েটে পড়ি, তখন আমি রবীন্দ্রনাথের অনেক বড় বড় কাব্য পড়ে ফেলেছিলাম। আমার বাড়িতে অনেক বই, আমার বাবা স্কুল টিচার, আমার দাদা মানে আমার ঠাকুর দাদা, উনি মারা গিয়েছেন 2 বছর আগে। তো উনিও প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, আমার বাবা হাই স্কুলের। তো আমাদের বাড়িতে অনেক সাহিত্যের বই, মানে এটা মানে না দেখলে কল্পনা করা যায় না। তো এই বইগুলা কিন্তু আমি পড়তাম, আমি যখন 9-10-এ পড়তাম তখন আমি বড় ক্লাসের বই পড়তাম। তো আমার বাবা আমাকে বলতো যে তুমি এগুলো পড়ো কেন? তারপর পরে উনি বুঝতো যে এটা আমাদের রক্তে মিশে আছে, মানে আমার দাদা, আমার বাবার বাবা যিনি, উনিও প্রচুর পড়াশুনো করতেন। তো আসলে, এবং দেখবেন যারা সাহিত্য চর্চা করে এদের মনের ভিতরে কিন্তু অনেক ইয়ে থাকে, মানে পড়াশোনা করলে অনেক রকমের ইয়ে পাওয়া যায়, যে আনন্দ পাওয়া যায় মনের ভিতরে। এবং সাহিত্য হচ্ছে আমাদের আত্মার খোরাক যোগায়, সাহিত্যটা কিন্তু আমাদের আত্মার খোরাক যোগায়। যে আমরা, আপনি মনে করেন একটা কষ্ট পাচ্ছেন একটা বিষয় নিয়ে, তখন আপনি সুন্দর একটা উপন্যাস পড়লেন বা সুন্দর একটা গল্প পড়বেন, দেখবেন আপনার মনটা ভালো হয়ে যাবে। তো সাহিত্য চর্চা, প্রমথ চৌধুরীর একটা কথা আছে কি, যে সাহিত্য জাতির দর্পণ স্বরূপ, প্রমথ চৌধুরীর একটা কথা। অর্থাৎ একটা জাতি, দেখেন আমাদের বাঙালিরা তো বই পড়ে না, কিন্তু পৃথিবীর অনেক জাতি আছে খুব বই পড়ে। তো বই না পড়লে জ্ঞান হয় না, যে কোনো বিষয় হুম হুম হুম। মাথাটা ঢোকায় ওই বইয়ের ভিতরে, বাইরে দুনিয়া উল্টে গেল তাদের কোনো হোশ নাই। হোশ নাই। ঠিক ঠিক ঠিক, একদমই ঠিক। এটা দেখেন শুধু আমাদের দেশে এটা হয় না, আমার এক আঙ্কেল হচ্ছে জাপানে গিয়েছিল একবার, জাপান ভ্রমণে। তো উনি জাপান ভ্রমণ করে এসে বাংলাদেশে এসে আমাকে একটা কথা বলেছিল,
দেখো বা জাপানে তো গিয়েছিলাম। তো জাপানের একটা পাবলিক পরিবহন, গণপরিবহন, বাসে উঠলাম, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল। তো তখন সকাল টাইম ছিল, অফিস টাইম। তো উনি বাসের ভিতরে উঠে দেখলো যে যে যার সিটে বসে কেউ পেপার পড়ছে, কেউ পত্রিকা পড়ছে, কেউ বই পড়ছে, বা কেউ চুপচাপ ঠান্ডা হয়ে বসে আছে, বাইরের দিকে দৃশ্যগুলো দেখছে। অর্থাৎ বাসের ভিতরে কোনো কথা নেই, একেবারে সাইলেন্ট, পিন ড্রপ সাইলেন্ট। আর আমাদের দেশে স্কুলের ভিতরেও মানে বাচ্চারা কথা শুনতে চায় না, তারা গন্ডগোল করে, মানে মারামারি করে, এইটা করে সেইটা করে। তো উনি বলল যে আমাদের দেশে স্কুলের ক্লাসের ভিতরে যতটা নীরবতা, তার থেকে বেশি নীরবতা জাপানের একটা মানে স্কুল বাসের ভিতরে। হুম। তো আসলে ওরা অনেক মানে অনেক সভ্য জাতি, চায়না, জাপানিজ বা এই যে হংকং। তো আসলে আমরা শুধু পিছিয়ে পড়লাম, আমরা বাঙালিরা আসলে অনেক মানে এত নোংরা, আমরা এত খারাপ, এবং আমরা সবচেয়ে কম বই পড়ে আমি মনে করি আমাদের বাঙালিরা সব থেকে কম বই পড়ে। আমরা বাঙালিরা একটা জিনিসে খুব ওস্তাদ, সেটা হচ্ছে কিভাবে অপরের ক্ষতি করা যায়, এই জিনিসটা আমরা খুব ভালো বুঝি। কিভাবে হুম 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 হুম। কিন্তু আপনার মনের মতো কাউকে, আসলে দেখেন মনের মতো পাওয়া মানে মানুষ পাওয়া জগতে খুব কঠিন। হুম 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 এই যে হুম তাকে করছে, হুম হুম তার হুম নিয়ে গল্প করে হুম হুম কি হচ্ছে, হুম হুম আমি হুম হুম। খবর দেখছেন, আসলে ঠিক আমিও তো আমার এই পড়ানো বা অন্য কোনো মানে পড়ানো বাদে অন্য কোনো জায়গায় যে সময় দিব সেই সময়টুকু হাতে থাকে না। একদল মানুষ আছে দেখেছি, খেয়ে দিয়ে কোনো কাজ নেই, দিনের পর দিন ফেসবুক চালায়, চ্যাটিং করে। আসলে কি জানেন, এটা হচ্ছে যার যার মানসিকতার ব্যাপার। আপনি যদি নিজেকে ব্যস্ত রাখেন তাহলে আপনি ব্যস্ত থাকবেন, আর যদি মনে করবেন আমার কোনো কাজ নেই তো কাজ নাই। একদল লোক লোক রয়েছে সারাদিন কি করে সময় কাটাবে তাই পায় না, আর আমরা হচ্ছে মানে কিভাবে একটু ফ্রি সময় পাবো সেই সময়ই আমরা পাই না। তো আসলে যাই হোক, এখন মূল ব্যাপারটা হচ্ছে কি যে আমাদেরকে চর্চা করতে হবে। আপনি এই যে সাহিত্য চর্চা করেন বা আপনি মুক্তমনা, এটা আসলে খুব একটা এরকম পাওয়া খুব কঠিন। আর তারপর আরেকটা জিনিস দেখেন, সাহিত্য চর্চা করলে নিজের এই যে কথাটা বললাম একটু আগে, যে নিজের আত্মার নিজের মনের একটা খোরাক, একটা খাবার। খাবার দুই রকমের, দেখবেন আপনি যে ভাত খাচ্ছেন, মাছ মাংস খাচ্ছেন, এটা হচ্ছে দেহের একটা পুষ্টি পাচ্ছে। কিন্তু আমাদের মনেরও কিন্তু একটা খাবার রয়েছে। কেমন? আপনি সুন্দর একটা গান শুনলেন, আপনার প্রিয় একটা মুভি দেখলেন, বা আপনি ইউটিউবে যে কোনো কিছু একটা দেখলেন, হ্যাঁ। হুম 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 বয়স হুম 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 যত হুম ভালো। হুম আর হুম আমি হুম বলতে হুম হুম ওই হুম। যে না না, আফসোস করার কোনো প্রয়োজন নাই, কিন্তু তারপরও বিষয়টা হচ্ছে কি, আমি বলবো যে আপনি একটা মানে ভালো পথে আছেন। কারণ এই যে আপনি একা একা কখনো মানে লনলিনেস এটা কখনো বিশ্বাসঘাতকতা করে না। কিন্তু আপনি যদি কোনো মানুষের সঙ্গে মিশতেন, মনে করেন দেশে বা ওখানে একজন আপনি আপনার মনের মতো একজন ফ্রেন্ড বানালেন, কিন্তু সে হয়তো একটা সময় আপনাকে ব্যথা দিতে পারতো তার কথার মাধ্যমে, বা সে আপনার সঙ্গে মেশা বন্ধ করে দিল, আপনি কষ্ট পাইতেন। কিন্তু এই যে একাকিত্ব, এটা কিন্তু কখনো কাউকে কষ্ট দেয় না। এটা আমি বলবো একদিকে ভালো, আবার একদিকে খারাপ। মানে বেশি একাকিত্ব, লোনলিনেস ফিল করা যাবে না। বাট একাকিত্ব থাকাটা, এর ভিতরে অনেক একটা পবিত্রতা বা এর ভিতরে একটা আলাদা মানে একাকিত্বটাও এনজয় করা যায়। এই যে বললেন যে আমি যখনই সময় পাই হাঁটতে বের হই বা ঘুরতে বের হই, এটাও কিন্তু মানে খুব একটা ভালো বিষয় আমি মনে করি। আর আরেকটা ব্যাপার হচ্ছে বর্তমান যে যুগটা, এই যুগে যত মানুষের সঙ্গে কম মেশা যায় ততই কিন্তু ভালো। একটা মানুষের সাথে আপনি যত বেশি বেশি মিশবেন, সে আপনাকে সস্তা মনে করবে বা সে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। বেশিরভাগ লোক কিন্তু এখন বর্তমান আমাদের এই যে আল্ট্রা মডার্ন এজ, কলিযুগ, এখানে কিন্তু আমরা বেশিরভাগ এরকমই, যে আমি কিভাবে ওর কাছ থেকে স্বার্থটা আমি উদ্ধার করব। কিন্তু আসলে নিজের মনের মতো মানে ফ্রেন্ড পাওয়া খুব কঠিন ব্যাপার। আচ্ছা যাই হোক, দেখেন আমরা অনেক কথা হবে, এটা আমরা পড়া শেষ করি। এখন এইটা হচ্ছে আমাদের কনজুগেশন অফ ভার্ব ফর্মের শিট, এটা আমি দিয়ে দিব আজকে। এটা আমাদেরকে পড়ে পড়ে একটু মুখস্থ করতে হবে। এখানে এর নিচেই দেখেন, এই শিটেই আবার এর নিচে এখানে টেন্স দেওয়া আছে, যে প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 1। হুম হুম দেখেছেন এগুলো? আমি যে শিটগুলা দিব, এই শিটগুলো আপনি মুখস্থ করতেন পারেন বা না পারেন, ইট ডাজেন্ট ম্যাটার। আপনি এগুলো পড়ে রিডিং পড়বেন। একটা বিষয় রিডিং পড়লে, মনে করেন এই একটা শিট,
এই শীটটা যদি আপনি একবার বা দুইবার রিডিং পড়েন, দেখবেন এই শীটে আমি কি কি বোঝাতে চাচ্ছি এর সবকিছু এখানে পাবেন। কনজুগেশন অফ ভার্বস। তো এটা হচ্ছে অবসর সময় একটু পড়তে হবে। আচ্ছা, নেক্সট আজকে আমি আরেক, অবশ্যই হ্যাঁ। আর নেক্সট আজকে আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে টেন্সের পর আমি একটু মডাল ভার্বটা দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা, তো আমি এইটা একটু দেখাই আজকে। এটা হচ্ছে আমাদের এই যে টেন্স আজকে আমরা শিখলাম, গত কয়েকদিন ধরে টেন্স শিখে আমরা এই বাক্যগুলো এখান থেকে আমরা তৈরি করতে পারি কিনা এটা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। এই বাক্যগুলো আমরা নিজেরা তৈরি করতে পারি কিনা বাংলা থেকে ইংরেজিতে। আমার নাম রাজু, এটা ট্রান্সলেশন কি হবে? মাই নেম ইজ রাজু। হ্যাঁ, ঠিক আছে, ওকে, মাই নেম ইজ বর্ণা। আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই, তাহলে কি হবে? আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি প্রতিদিন সকালে উঠি অ্যান্ড এবং স্কুলে যাই। দেখেন বাংলা যেভাবে লেখা আছে এভাবে কিন্তু ইংলিশটা সাজানো যায়। সাজাতে গেলে একটু, হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখেন নিচে লেখা রয়েছে, উত্তরটা বলা হচ্ছে আই ওয়াক আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং। আমি খুব সকালে ঘুম থেকে উঠি অ্যান্ড গো টু স্কুল। এই যে অ্যান্ড বসেছে, অ্যান্ড মানে হচ্ছে এবং। আমি খুব সকালে উঠি এবং উঠে স্কুলে যাই, অ্যান্ড গো টু স্কুল। অর্থাৎ এভাবে বলা যায় যে আমি প্রতিদিন সকালে উঠি এবং স্কুলে যাই। তো এখানে বাক্যটা কিভাবে সাজানো ছিল? আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। কি বললাম? স্কুলে গিয়ে অনেক কিছু শিখি। দেখেন অ্যাট স্কুল অর্থাৎ স্কুলে গিয়ে বা স্কুলেতে, অ্যাট মানে হচ্ছে এ অ তে, অ্যাট হচ্ছে একটা প্রেপোজিশন, হ্যাঁ। অ্যাট স্কুল, স্কুলেতে বা স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। আই লার্ন মেনি থিংস। কি হবে? আই লার্ন মেনি থিংস। আমি অনেক কিছু শিখি। আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি হচ্ছে একটা ক্লাসের একটা নোটিশ দিয়ে দেই, আপনি 1 মিনিট একটু ওয়েট করেন। 8টা 30-এ একটা ক্লাস আছে, ওদের একটু নোটিশটা দেই। এটা হচ্ছে প্রাইভেট ক্লাস 3, এটা 1-এ দিব। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটাতে ছিলাম যে আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। অ্যাট স্কুল, স্কুলে গিয়ে বা স্কুলেতে আমি অনেক কিছু শিখি। আমি অনেক কিছু শিখি। আই লার্ন মেনি থিংস। হ্যাঁ, আই লার্ন মেনি থিংস, আমি অনেক কিছু শিখি। আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করেন। আমাদের শিক্ষকরা সবসময়, দেখেন অনেক বড় একটা বাক্য, হ্যাঁ, বড় বাক্য কিভাবে তৈরি করতে হয় এটা আপনাকে আমি একটু ভেঙে বুঝাই দেই। বলা হচ্ছে যে আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করেন। অনেকগুলা ওয়ার্ড বা শব্দ এখানে আছে, আমাদের একটা, শিক্ষকরাই একটা, সব সময় একটা, তাই না? অনেকগুলা। এখন লম্বা একটা বাক্য যে আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করেন। আচ্ছা, এই বাক্যটাকে কিভাবে আমরা ট্রান্সলেট করব? এই বাক্যটাকে এভাবে করতে পারি যে আমাদের শিক্ষকরা, এইটুকু হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? কর্তা। আমাদের শিক্ষকরা, এইটা হচ্ছে কর্তা, তাহলে কর্তা সবসময় আগে বসাতে হয়। তাহলে আমাদের শিক্ষকরা, এর ইংরেজি কি হবে দেখেন? আওয়ার টিচার্স। হুম, এর ইংলিশটা হবে আওয়ার টিচার্স। আমাদের শিক্ষকরা, এটা হচ্ছে আওয়ার, আর এখানে রয়েছে টিচার্স, এটা হচ্ছে আওয়ার টিচার্স, আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করে। তাহলে সব সময় ইংরেজি হচ্ছে অলওয়েজ। দেখেন আওয়ার টিচার্স অলওয়েজ, আমাদের শিক্ষকরা সব সময় কি করে? আমাদের সাহায্য করে। তাহলে আমাদের ইংরেজি হচ্ছে আস, অর্থাৎ সাহায্য করে আমাদের, এরকম বলতে হবে যে আমাদের সাহায্য করে, ওটা বলতে হবে সাহায্য করে আমাদের। তাহলে হেল্প মানে সাহায্য করা, হেল্প আস। টোটাল বাক্যটা কি দাঁড়ালো? আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস। আমাদের শিক্ষকরা সর্বদা আমাদের সাহায্য করে। বুঝতে পেরেছেন? দেখেন বড় একটা বাক্য, অর্থাৎ প্রথমে বাক্যটা যতই বড় হোক আপনাকে সেখান থেকে আগে সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। কি খুঁজে বের করতে হবে বলেন? সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট মানে হচ্ছে, হ্যাঁ, সাবজেক্ট সবসময় প্রথমে বসে। যেমন দেখেন, যদি বলা হয়, হুম হুম
হুম। ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন। দেখেন, এই যে প্রথমেই লিখেছি, দেখেন এই কর্নারে যে আওয়ার থেকে গেছে এখানে, তাই না? আওয়ার, এই আওয়ার মানে হচ্ছে প্রথম আমাদের, এই যে আমাদের শিক্ষকরা, এর ইংরেজি হচ্ছে আওয়ার টিচার্স। হুম। তো এখানে এই আওয়ারটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। যেমন ওই যে ভয়েস চেঞ্জ করতে গেলে, যেমন আই থাকলে, যদি আই, আই মানে আমি, আই থাকলে এর অবজেক্টিভ ফর্ম আনতে হয় মি। এটা আপনাকে একটু দেখাই, সাবজেক্ট এবং অবজেক্টিভ ফর্মটা একটু দেখাই। এই যে দেখেন, এই আই মানে হচ্ছে আমি। আই মানে হচ্ছে আমি, এর দেখেন এই যে ভয়েস চেঞ্জের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দেখতে পাচ্ছেন, এই যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। আই মানে আমি, দে থাকলে দেম, দে মানে তারা, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। আর এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। এখানে দেখেন উই থেকে আসে হচ্ছে আস, উই থেকে কি আসে বলেন? আস। আচ্ছা, উই মানে আমরা, আর আস মানে হচ্ছে আমাদের বা আমাদিগকে, আমাদের বা আমাদিগকে, সেটা একই কথা। তো এখানে প্রথমে যে আওয়ার, এই আওয়ার মানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। কিন্তু যখন এই যে বলেছে হেল্প আস, এই আস মানে আমাদের, কিন্তু এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, বুঝতে পেরেছেন? মানে বাংলা যদিও বাংলা অর্থ এক, কিন্তু ইংলিশে এখানে একটু আলাদা হয়ে যাবে। তো পুরা বাক্যটা কি হলো? আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস, আমাদের শিক্ষকরা সর্বদা আমাদের সাহায্য করে। তারপর কি বলছে দেখেন, হ্যাঁ, আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। মেনি রুলস আর ফলোড টু মেনটেইন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। ইন ফিউচার আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর। এখন দেখেন এই যে বাক্যগুলা, এইটা আমাদের করতে গেলে আরো একটু সময় লাগবে। কি সময় লাগবে? আমরা গ্রামারের আরো কিছু আইটেম একটু পড়ি, আমরা ভয়েস চেঞ্জ পড়বো, আমরা মডাল, সেমি মডাল, আমরা ই হচ্ছে এখানে আর্টিকেল, তারপরে হচ্ছে আপনার ক্লজ, কন্ডিশনাল, গ্রামারের আরো কিছু আইটেম জানার পরে তারপর আমরা ওইগুলো করব। কিন্তু এখন এই ছোট ছোট বাক্যগুলো আপনি ইচ্ছা করলে করতে পারবেন, এগুলো সব টেন্সের অধীনে পড়বে। যেমন দেখেন, রনি স্কুলে যায় নাই, তুমি ভাত খেয়েছিলে, তাহারা ফুটবল খেলেছিল। এগুলো আপনি প্র্যাকটিস করলে হয়তো এর ভিতরে থেকে পারবেন, যেটা পারবেন না সেটা আমি দেখিয়ে দিব। হ্যাঁ? তো এইভাবে আমাদেরকে এগোতে হবে। তো এখন আমি আজকে একটু মডাল ভার্বটা নিয়ে একটু আলোচনা করি। কনসেপ্ট, ও তার আগে হচ্ছে এই ক্লাসটা আপনাকে নিতে চেয়েছিলাম, সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনের উপর একটি ক্লাস। যেমন আমরা ইংরেজিতে যে 26টা লেটার বা বর্ণ রয়েছে, এই 26টা লেটার বা বর্ণকে আমরা কিভাবে উচ্চারণ করতে পারি, কিভাবে বলতে পারি, সেটা আমাদেরকে একটু শিখতে হবে। যেমন দেখেন, আমরা ABCD পড়েছি ছোটবেলায়, তাই না? তো আমরা পড়েছি এ, কিন্তু না, সঠিক উচ্চারণটা হবে, দেখেন এখানে লিখেছি এই, এ রস্যই, সঠিক উচ্চারণটা কি হবে? এই। হ্যাঁ, যেমন আমরা ABL, অ্যাবেল, এটাকে অ্যাবেল মানে সক্ষম, কিন্তু এটা উচ্চারণ করতে হবে এই বল, এই বল। হ্যাঁ, তো এইটা হচ্ছে সঠিক উচ্চারণ। এ, বি, সি, ডি, এখানে সবই ঠিক আছে, কিছু কিছু একটু ব্যতিক্রম। যেমন দেখেন, আমরা ক বলি, ক, হ্যাঁ, কিন্তু এই ক এর জায়গায় এটাকে খ বলতে হবে, বা খেই, খেই। হ্যাঁ, যেমন আমরা যদি বলি, মনে করেন কামাল একজনের নাম, KAMAL, কিন্তু এটা বলতে হবে খামাল, খামাল। এটা ইংরেজরা কিন্তু ফরেনাররা এরকম বলে। দেখেন পরে একটা রয়েছে ও, এটাকে ও বলা যাবে না, এটা বলতে হবে ঔ, ঔ। হ্যাঁ। হুম। দেখেন আমরা বলি হচ্ছে পি, কিন্তু যতবার পি দিয়ে যত শব্দ আসবে আপনার সাথে, আপনি বলবেন ফি বা ফ। হ্যাঁ, ফি বা ফ। ফি বা ফ, এটা মনে রাখবেন। তো এটা হচ্ছে, যেমন আমি যদি একটা শব্দ লিখি PEN, এটা আমরা বাঙালিরা বলি পেন, নট পেন, এটা উচ্চারণ হবে ফেন, ফেন। আই হ্যাভ এ ফেন, দিস ইজ আ ফেন, দিস ইজ আ ফেন। তো দেখেন এইভাবে যে শব্দগুলো বেশি মনে রাখতে হবে, যেগুলো বেশি মনে রাখতে হবে, এই, এই জে কে বলতে হবে যেই। হুম। তারপর কে হচ্ছে খেই, ও হচ্ছে ঔ, পি হচ্ছে ফি, কিউ কে আমরা কিউ বলি, নট কিউ, এটা হবে কিউ। আর কে বলতে হবে আ, টি কে বলতে হবে ঠি, ডাব্লিউ কে বলতে হবে ডাব্লিউ। কি বলতে হবে বলেন? ডাব্লিউ। আমরা বলি না যে ডাব্লু, কিন্তু না, এটা বলতে হবে ডাব্লিউ। হুম। এই ওয়ার্ডটাই যে বল, হ্যাঁ হ্যাঁ, ডাব্লিউ না, কিন্তু আমাদের গ্রামের স্কুলগুলোতে পড়ানো হয় XYZ, মানে WXYZ, আমরা আমাদের টিচাররা ডাব্লু বলে, ডাব্লু। না, এটা উচ্চারণ হবে ডাব্লিউ। যেগুলা বেশি মনে রাখতে হবে, এমন 9টি লেটার আমরা পেয়েছি যেগুলো সঠিক উচ্চারণ করতে আমরা অভ্যস্ত নই। এজন্য এই 9টি লেটার বারবার পড়তে হবে এবং মনে রাখতে হবে যে এই লেটারগুলোকে সঠিকভাবে
উচ্চারণ করা যায়, তাহলে আমাদের উচ্চারণে অনেক পরিবর্তন আসবে, এবং সেগুলো নেটিভ ইংলিশ স্পিকারদের মতো শোনাবে। নেটিভ স্পিকার অর্থাৎ যারা ইংল্যান্ড আমেরিকায় থাকে তাদের মতো। এখানে দেখেন আমাদের এই উচ্চারণগুলো প্র্যাকটিস করার জন্য এগুলোকে বলে টাং টুইস্টার প্র্যাকটিস। হ্যাঁ, এই টাং টুইস্টারটা একটু প্র্যাকটিস করতে পারেন ইচ্ছা করলে। আমি এই শীটটা আজকে দিয়ে দিব আপনাকে, এগুলো ইংলিশটা রিডিং পড়বেন। হ্যাঁ, যেমন এখানে একটা লোকের নাম হচ্ছে পিটার। হ্যাঁ, পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপারস। দেখেন পি দিয়ে আমি অনেকগুলো ওয়ার্ডের একটা সেন্টেন্স লিখেছি, সবগুলোর আগে পি আছে, তাই না? তো বলা হচ্ছে পিটার পাইপার, হুম, পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপারস। কি হলো? তো এই পি এর, হ্যাঁ দেখেন, ইয়েস, স্প্রিংটাউন। আচ্ছা, তো এইটা পি এর উচ্চারণ আমি যদি একটু ফ দিয়ে, ফ, যেমন আমরা বলেছি পি এর উচ্চারণ ফ হয়, তো এই ফ দিয়ে যদি বলি কেমন শোনা যায় দেখেন, পিটার ফাইফার ফিকড এ ফিক অফ ফিকেল ফেফার্স। কি বললাম? আমি আবারও বলি, সব জায়গায় ফ উচ্চারণ করব, পিটার বলবো না, এটা বলবো ফিটার। ফিটার ফাইফার ফিকড আ ফিক অফ ফিকেল ফেফার্স। অর্থাৎ যত জায়গায় এখানে পি আছে ফ বলবেন। এইবার দেখেন বলছে কি, পরের সেন্টেন্সটা, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। কি বললাম? বলা হচ্ছে পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস এ পেইনফুল পিকচার। এইটাও কিন্তু আমি ফ দিয়ে উচ্চারণ করব, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। অর্থাৎ এর অর্থ হচ্ছে পিক পকেটিং মানে হচ্ছে পকেট মার ইন পাবলিক ট্রান্সপোর্ট। দেখবেন ঢাকা শহরে গণপরিবহন, বিশেষ করে বাসে ট্রেনে যারা চড়ে, মানে প্রতিনিয়ত পকেটমাররা পিছন থেকে মানি ব্যাগ মোবাইল নিয়ে যায়। তো বলছে যে গণপরিবহনে পকেটমার খুবই একটা সাধারণ চিত্র। তাই বলছে যে পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস এ পেইনফুল পিকচার। তো এখানে আমি, হ্যাঁ মানে সৃষ্টি করে, মানে তৈরি করে, এই পকেটমার একটা খুব বেদনাদায়ক দৃশ্য তৈরি করে। তো বলা হচ্ছে পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। পেইনফুল না, পেইনফুল পিকচার। তো এইভাবে দেখেন আমরা প্র্যাকটিস করব, এখানে প্র্যাকটিস করলে এই দেখেন এই টি এর জায়গায় সব জায়গায় ঠ আসবে। এই যে সেন্টেন্সটা, মিস্টার টাং টুইস্টার ট্রাইড টু ট্রেন হিজ টাং টু টয়েস্ট অ্যান্ড টার্ন টু লেটার টি। অর্থাৎ মিস্টার টাং টুইস্টার নামক একজন ব্যক্তি, সে চেষ্টা করছিল তার জিহব্বাকে, গালে মুখের ভিতরে যে জিহব্বা, এইটাকে বলতে বলার জন্য অনুরোধ করছিল যে তুমি টি কে সব জায়গায় ঠি বলবা, ঠ। হুম, তো বলা হচ্ছে মিস্টার টাং টুইস্টার, এই সব জায়গায় আমরা ঠ বলবো। মিস্টার টাং টুইস্টার ট্রাই টু ট্রেন হিজ টাং টু টুইস্ট অ্যান্ড টার্ন টু লেটার টি। দেখেছেন? তাহলে এইভাবে দ্রুত, ইংলিশটা কিন্তু একটা ফাস্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা যেমন একটু ধীরে ধীরে কথা বলি, ইংরেজরা কিন্তু ধীরে বলে না, ওরা কিন্তু যে কোনো কথা অনেক দ্রুত বলে, প্রচুর দ্রুত ডেলিভারি দেয়। তো এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে মিস্টার টাং টুইস্টার ট্রাই টু ট্রেন হিজ টাং টু টুইস্ট অ্যান্ড লেটার টার্ন টু টি। এইভাবে এইগুলো একটু আমরা প্র্যাকটিস করব। পিটার ফাইফার ফিকড এ ফিক অফ ফিকেল ফেইফার্স, ফিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস এ পেইনফুল পিকচার। এভাবে বলবেন, বললে দেখবেন প্রচুর পরিমাণে আপনার এই যে কথাগুলো আমরা যেভাবে আমাদের মতো করে ইংরেজিতে বলি, এভাবে না হয়ে ইংরেজদের মতো করে শোনাবে। এই প্রোনাউন্সিয়েশনটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। হুম, এই প্রোনাউন্সিয়েশনটা আমাদেরকে একটু ক্লিয়ার করতে হবে। এই শীটটা দিয়ে দেবো, একটু প্র্যাকটিস করবেন। তো এই টাং টুইস্টারটা, হুম হুম হুম, হুম হুম, আচ্ছা দেখেন প্রেজেন্টেশনটাও দিব। আর তারপর হচ্ছে এটা একটু দেখাতে চাচ্ছিলাম যে আমাদেরকে কি কি শিখতে হবে। সেরকম একটা শীট আমার কাছে আছে যে আমরা কোথা থেকে শুরু করব। বলা হচ্ছে যে আমাদেরকে প্রথমে 1 নম্বরে শিখতে হবে সেন্টেন্স বা বাক্য। আমরা যেহেতু কথা বলবো ইংলিশে, আমাদের সেন্টেন্স বা বাক্যটাকে কিন্তু শিখতে হবে। সেন্টেন্স বা বাক্য। তো এই সেন্টেন্স বা বাক্য হচ্ছে কেমন, মনে করেন আমি বললাম ভাত, এটা একটা ওয়ার্ড বা শব্দ। কিন্তু যদি বলি আমি ভাত খাই, তখন কিন্তু ভাত দিয়ে একটা বাক্য করে ফেললাম, আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম। তো এই হচ্ছে সেন্টেন্স বা বাক্য, অর্থাৎ পাশাপাশি কতকগুলি ওয়ার্ড বা শব্দ একত্রিত হয়ে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। পাশাপাশি কয়েকটি ওয়ার্ড বা শব্দ মিলিত হবে, যেমন আমি ভাত খাই, এখানে 3টা ওয়ার্ড মিলিত হয়েছে, কি কি বলেন? আমি ভাত খাই, হুম, আমি ভাত খাই, এই 3টা ওয়ার্ড বা শব্দ মিলিত হয়ে তারপর কিন্তু এটা তৈরি হয়েছে। তো বলা হচ্ছে আমরা জানি যে কতগুলো শব্দ,
কতকগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। ইংরেজি ভাষায় বাক্য দুই ভাবে গঠিত হয়, একটা হচ্ছে অর্থ অনুসারে অ্যাকর্ডিং টু মিনিং, আর একটা হচ্ছে গঠন অনুসারে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় নাম্বারে শিখবো হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্ট, বাক্যের উপকরণ। যেমন মনে করেন আমি একটা মোবাইল কিনলাম, এর ভিতরে অনেক উপকরণ থাকে, সিম কার্ড থাকে, ব্যাটারি থাকে, আইসি থাকে, মাদারবোর্ড থাকে, ডিসপ্লে থাকে, থাকে না? তো এখানেও কিন্তু ঠিক তাই, যে বাক্যের উপকরণগুলো কি কি। বাক্যের উপকরণ মেইনলি হচ্ছে তিনটি: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কি কি বলেন? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আচ্ছা, এরপর কি আছে? পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচটা আমাদের শিখতে হবে। পার্টস অফ স্পিচ শব্দের অর্থ হচ্ছে পদ। বাংলায় যেমন পদ পড়েছিলেন না স্কুলে 9-10-এ থাকতে, যেমন বিশেষ্য, বিশেষণ, হ্যাঁ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। ইংরেজিতেও কিন্তু পদ 5 প্রকার ছিল, কিন্তু ইংরেজরা ওরা আমাদের থেকে একটু বেশি উন্নত, ওরা এই যে 5 প্রকার মানতে চাইলো না, ওরা 8 প্রকার করলো। অর্থাৎ বাংলায় যে অব্যয় রয়েছে, ইংরেজিতে অব্যয়টাকে ভেঙে 3 ভাগ করলো: প্রেপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। কি কি করলো? প্রেপজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন, এই তিনটা কিন্তু ওরা গঠন করলো, এই তিনটা পদ, হ্যাঁ, মানে বাড়ালো। তো ইংরেজিতে বাংলায় 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। হ্যাঁ, আর ইংরেজিতে হচ্ছে 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো দেখবো আস্তে আস্তে, সব দেখাবো। তো তৃতীয় নাম্বারে আমাদেরকে পার্টস অফ স্পিচ পড়তে হবে। এরপর চতুর্থ নাম্বারে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। সেটা কি হবে বলেন? ভার্ব বা ক্রিয়া। এরপর আমাদের ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে। ভার্ব হচ্ছে এমন একটি শব্দ যা কোনো কিছু করা, হওয়া, থাকা বোঝায়। ইংরেজি বাক্যে ভার্বের গুরুত্ব অপরিসীম, কারণ ভার্ব ছাড়া কোনো ইংরেজি বাক্য তৈরি করা সম্ভব নয়। এই জন্য ভার্বকে দ্য হার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়। কি বলা হয়? হার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দেখবেন একটা, এই যে আমি কথা বলছি, আমার ভিতরে একটা প্রাণ রয়েছে, একটা সোল, ইংরেজিতে বলে সোল। সোল মানে আমরা বলি হচ্ছে আত্মা। আপনারা বলছেন রুহু, আর আমরা বলছি আত্মা। তাহলে এখানে কি হলো? এই যে সোল বা আত্মা, এইটা ভার্বের সমতুল্য। আপনি সাবজেক্ট ছাড়া বাক্য তৈরি করতে পারবেন, অবজেক্ট ছাড়া বাক্য তৈরি করতে পারবেন, কিন্তু ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। এটা আগামী একটা ক্লাসে দেখাবো। এরপরে পঞ্চম নাম্বারে পড়বো টেন্স বা কাল। এটা 1 নাম্বারে থাকা উচিত ছিল, কারণ টেন্স বা কাল এটা ভার্ব মানেই হচ্ছে টেন্স বা কাল, একই মুদ্রার এপিঠ ওপিঠ। টেন্স মানে হচ্ছে কাল। আরেকটা দেখেন, মডাল অ্যান্ড সেমি মডাল। মডাল অ্যান্ড সেমি মডালের ব্যবহার, এইটা আমরা পড়বো। আর সর্বশেষ যেটা দেখব, সর্বশেষ বিষয়টি হচ্ছে প্যাসিভ ভয়েস। ভয়েস চেঞ্জের ব্যবহার শিখতেই হবে, কারণ অনেক কথা অ্যাক্টিভ বাক্যে বলা যায় না, সেগুলো প্যাসিভে বলতে হয়। যদি বলি মাছ বিক্রি করা হয়, এই বাড়িটি বিক্রি করা হবে, দেখেন এখানে কোনো কর্তা, কোনো সাবজেক্টের নাম উল্লেখ নেই, শুধু লেখা রয়েছে সাইনবোর্ডে এই বাড়িটি বিক্রয় করা হবে। কারা বিক্রি করবে? কারো নাম কি লেখা আছে? নো। তো এই যেখানে কর্তা থাকে না, এইগুলোকে বলা হচ্ছে কর্মবাচ্য। বাড়িটি বিক্রি হবে, এখানে এই বাড়িটাই কিন্তু এখানে প্রথমে সাবজেক্ট হিসাবে বসেছে। তো এইগুলাকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস, কর্মবাচ্য। তো এই প্রত্যেকটা বিষয় আমরা ধাপে ধাপে শিখবো, প্রত্যেকটা বিষয় আমরা ভালোভাবে শিখবো। বেশি দিন না, দেখেন আমরা ল্যাঙ্গুয়েজটা যদি একটা গোছানো পদ্ধতিতে আগাই, 2 থেকে 3 মাসের ভিতরে কথা বলা যায়। কিন্তু আমরা বিভিন্ন টিচার যারা, এরা সব শিখাতে যায় এবং এলোমেলো ভুল পদ্ধতি প্রয়োগ করে। ভুল পদ্ধতি প্রয়োগ করলে কখনো ভালো রেজাল্ট আশা করা যায় না। অল্প জেনেও, এই যে 7টা বিষয় আপনাকে জানালাম, দেখালাম, এই 7টা বিষয় আপনাকে আমি একটু ধারণা দিব, দেখবেন আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। মেইন দেখতে হবে ভার্বের ব্যবহার আর প্যাসিভের ব্যবহার, এই দুইটা জিনিস যদি আপনি একটু কষ্ট করে শিখতে পারেন, আপনি স্পন্টেনিয়াসলি ইংলিশে কথা বলতে পারবেন। ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ লাইক দ্য নেটিভ স্পিকার। ওকে। স্যার, আপনার মনে হয় সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ, সময়টা আমি একটু 5 মিনিট রেস্ট নিয়ে অন্য একটা ক্লাস শুরু করব। তো আগামী দিনও আমি, মানে এই মাসের শেষ দিন পর্যন্ত, 30 তারিখ পর্যন্ত আপনাকে রেগুলার পড়াবো, ঠিক আছে? তারপরে 1 তারিখ থেকে আমি 4 দিন বা 5 দিন একটা রুটিন করে নিব। যেহেতু আপনি একটু মানে দুর্বল রয়েছেন, আমি চাচ্ছি যে এই জায়গাটা দ্রুত যেন ডেভেলপ হয়। একটু আমাকে, হুম, স- হ্যাঁ, অবশ্যই আমাকে সময় দিবেন, তাহলে সেইভাবে আমি প্রতিদিন দেখাবো। তো আপনি ওষুধগুলো ঠিকভাবে খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময় পেলে হোয়াটসঅ্যাপে কথা হবে, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ, তাহলে ভালো থাকেন, শুভরাত্রি, থ্যাংক ইউ।